বাসর ঘরে প্রবেশ করতেই মিষ্টি তার ননদের কাছে জানতে পারল তার সদ্য বিবাহিত স্বামী তাকে একা ফেলে রওনা দিয়েছে ফ্রান্সের উদ্দেশ্যে। কথাটি শোনা মাত্রই মিষ্টি হতাশার দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল বিছানার মাঝে। নজর বুলিয়ে দেখল ফুল দ্বারা সজ্জিত বিছানাটার দিকে। এসব এখন তার কাছে মূল্যহীন। ভাইয়া কখন আসবে আমি জানি না, তবে এত তাড়াহুড়ো করে কেন গেল সেটাই ভাবছি। তোমার ভাইয়ার কি বিদেশে যাওয়ার কথা ছিল? প্রিয়া কাচুমাচু করে বলল। কথা তো ছিল না, হঠাৎ মা বলল ব্যবসার কাজে ভাইয়াকে যেতে হচ্ছে। কি ব্যবসার কি কাজ আমি জানি না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমি আসি। বিছানায় বসে মিষ্টি ভাবতে থাকে বিগত কিছুদিনে কিভাবে বদলে গেল তার জীবন। হঠাৎ করেই তার বাবা মোর্শেদ চৌধুরী সিদ্ধান্ত নেয় তার মা মরা মেয়ে মিষ্টির বিয়ে দেওয়ার। তিনি এক প্রসিদ্ধ ঘটকের কাছ থেকে আলোচনা করে পাত্র রায়হান চৌধুরীকে মেয়ের জন্য পছন্দ করলেন। ঘটক বলল, এমন ছেলে আপনার মেয়ের জন্য পাবেন না, দেখতে সুদর্শন, তাছাড়া বড় ঘরের ছেলে, বাবা কিছুদিন আগে মারা গেছে, তবে যা সম্পত্তি রেখে গেছে তা দিয়ে আপনার নাতিপুতি বসে খাবে। মিষ্টির বাবা খুশি হয়ে বিয়ে ফাইনাল করতে বলে দিলেন ঘটককে। মিষ্টিকে যখন রাতে তিনি কথাগুলো বললেন, 25 বছর বয়সী মিষ্টি যখন জানলো তার বিয়ে হতে চলেছে বছর 29-এর রায়হানের সাথে, তখন তো সে সরাসরি না করে দিয়েছিল এই বিয়ের জন্য। কিন্তু মোর্শেদ চৌধুরীর জিদের কাছে সেসব আপত্তি ধোপে টিকল না। তিনি তাকে বললেন, ছোট থেকে তোর সব কথা আমি রেখেছি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, লেখাপড়া করছিস কর, তাতে সমস্যা কি? এমন পাত্র হাতছাড়া হয়ে গেলে আর কোথায় পাবো? মিষ্টি বলল, বাবা অন্তত কয়েকটা মাস আমাকে সময় দাও, সামনে আমার পরীক্ষা, বিয়ের পরে লেখাপড়া করে এমন অনেক মেয়ে আছে। কেন? তোর বড় ফুপুর মেয়ে নীলা বিয়ের পরে পড়ালেখা করে মাস্টার্স পাশ করেছে, ভুলে গেছিস? যা করার বিয়ের পরে করিস, আমি এ মাসে তোর বিয়ের কথাবার্তা পাকাপাকি করছি। মোর্শেদ চৌধুরী মেয়ের কোনো কথা না শুনে নিজের সিদ্ধান্ত অটল থাকলেন। এসব কথা ভাবতেই ছলছল চোখে বিছানার চাদর আঁকড়ে ধরল মিষ্টি। সেই বোধহয় প্রথম নববধূ যে বাসর ঘরে একা অপেক্ষা করছে এমন একজনের জন্য যে কখনোই আসবে না। লোকটা এতক্ষণে অনেক দূর পাড়ি দিয়েছে তাকে ফেলে। এমন সময় কারো উপস্থিতি টের পেয়েই নিজের চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ল মিষ্টি। শিকদার বাড়ির কর্ত্রী তথা রায়হান শিকদারের মা রোকসানা শিকদার বেশ ঠাটবাট দিয়ে প্রবেশ করলেন ঘরের মধ্যে। তাকে দেখে মিষ্টি খানিকটা অবাক হলো। রোকসানা শিকদার মহিলাটা বেশ কড়া ধাঁচের, হয়তো আর্মি অফিসার স্বামীর সাথে জীবন ধারণ করতে করতেই এতটা কড়া হয়ে গেছে। তিনি রুমে এসেই মিষ্টির উদ্দেশ্যে বললেন, নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমার ছেলে ইতিমধ্যেই কিছু জরুরি কাজে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিষ্টি মাথা নাড়িয়ে জানালো, জি। রোকসানা শিকদার আবারও স্বভাবচিতভাবেই গম্ভীর কণ্ঠে বললেন, রায়হান ব্যবসার জরুরি কাজে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে চলে গেছে, ওর হয়তো ফিরতে 3-4 মাস সময় লাগতে পারে। এসব ভারী শাড়ি গহনা বদলে হালকা পোশাক পরিধান করে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমার ছেলে নাই বলে কিন্তু এখানে কোনো অনুষ্ঠান আটকে থাকবে না। শিকদার বাড়ির ঐতিহ্য মেনেই আগামীকাল তোমার বউ ভাত হবে, সেসবের জন্য তৈরি থেকো। আর শোনো, তোমাকে একটা শেষ কথা বলে যাই, বিয়ের পর আমাদের বাড়ির বউয়েরা খুব একটা বাপের বাড়িতেও যায় না। তুমি আবার ভেবো না তোমার স্বামী বাড়িতে নেই বলে বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবে, সেটি হচ্ছে না। এই বাড়িতে থাকতে হলে তোমার এই বাড়ির সমস্ত নিয়ম মেনেই চলতে হবে, বুঝলে? মিষ্টি আবার মাথা নাড়ালো। রোকসানা শিকদার আর দাঁড়ালেন না, দরজাটা ভিড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই মিষ্টি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর নিজের ট্রলি ব্যাগ থেকে একটা শাড়ি বের করে নেয় মিষ্টি। অতপর গহনা ও ভারী বেনারসি শাড়িটা খুলে রেখে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসতেই মিষ্টি সারাদিনের এত ধকল আর ক্লান্তির জেরে বিছানায় শোয়া মাত্রই রাজ্যের ঘুম এসে ধরে তার চোখে। তবুও মিষ্টি ঘুমোতে পারছিল না। মিষ্টি নিজের দুচোখ বন্ধ করে বলল, এ কেমন ভাগ্য আমার, বিয়ের রাতেই কিনা আমায় জানানো হলো আমার স্বামীকে আমি কাছে পাবো না 3-4 মাসের জন্য। এই জীবনে এই কি আমার প্রাপ্য ছিল? বড় উপস্থিত নেই, কিন্তু বৌভাত হচ্ছে। কথাটা শুনতে বেশ অদ্ভুত ঠেকলেও এমনই এক বৌভাতের আয়োজন চলছে শিকদার বাড়িতে, যেখানে পুরো অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বর, শুধুমাত্র বউকে নিয়ে ঘটবে এই অনুষ্ঠান। রোকসানা শিকদার ঘর সাজানোর ব্যবস্থা করলেন। লোকজন আশেপাশে যার যার কাজ করছে। তিনি খেয়াল করলেন নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই তিনি সেদিকে এগিয়ে গেলেন। মিষ্টির ঘরের ভেতরে ঢুকে রোকসানা শিকদার তাড়া দিয়ে মিষ্টিকে ঘুম থেকে ডেকে তুললেন। অতপর তাকে একটা দামি শাড়ি এবং শিকদার বাড়ির কিছু ঐতিহ্যবাহী গহনা পরে তৈরি হয়ে নিতে বলছেন। মিষ্টি মাথা নেড়ে তাড়াতাড়ি রেডি হতে চলে গেলেন। তার হিটলার শাশুড়ির ভয়ে তৈরি হয়ে নিয়েছে। সেজেগুজে আয়নার সামনে দাঁড়াতেই নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে যায় মিষ্টি। মুখে দেখা মেলে এক চিলটে হাসির, অতপর বাস্তবতা বুঝতে পেরে সেই হাসি মিলিয়ে যায়। মিষ্টি স্বগোক্তি করে বলে, এই সাজগোজের কি আসলেই কোনো মূল্য আছে, যেখানে আমার সদ্য বিবাহিত স্বামী নিয়ে আমার পাশে? নিজের যাবতীয় দীর্ঘশ্বাস আড়াল করে মিষ্টি সেজেগুজে বাহিরে আসে। রুমের বাইরে পা রাখতেই মিষ্টি মুখোমুখি হয় একজনের সাথে, যার সাথে তার এতদিন দেখা হয়নি। এই পরিবারে মোটামুটি সবার সাথে কথা হয়েছে, বিয়েতে দেখা হয়েছে, কিন্তু এখন যে তার সামনে দাঁড়িয়ে আছে তাকে মিষ্টি চিনতে পারছে না। তারপর ভাবলো হয়তো বৌভাতে আসা কোনো অতিথি হবে। সে এগিয়ে যেতে চাইলে ছেলেটা তার হাত ধরে বলল, ভাবি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ, আলাপ করবে না আমার সাথে? মিষ্টি বেশ অবাক হলো। তার একটা কারণ, ছেলেটা হুট করে তার হাত ধরেছে, এছাড়া তাকে ভাবি বলে ডাকছে, অথচ তার স্বামী রায়হান চৌধুরীর কোনো ভাই আছে বলে সেটা জানে না। ঠিক তখনই উপস্থিত হলেন তার শাশুড়ি। তৈরি হয়ে গেছো তাহলে? এসো, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ওর সাথে তোমার দেখা হয়নি হয়তো, বিয়ের সময় ছিল না। ও হচ্ছে তোমার একমাত্র দেবর রাফসান, আমার রায়হানের ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাবি। মিষ্টি নরম স্বরে জবাব দিলাম
সালামের। তার শাশুড়ি তাকে পরিচয় করানোর জন্য অন্যদিকে নিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর মিষ্টি যখন খাবার পরিবেশনের জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ খেয়াল করলো মিষ্টির বাবা মোর্শেদ চৌধুরীও সেখানে উপস্থিত হয়েছেন। সে বাবার সাথে কথা বলার জন্য খুশি হয়ে দৌড়ে গেল। তিনিও মেয়েকে দেখে খুশি হয়ে বললেন, এখন তো তোকে আমাদের ছাড়াই থাকার অভ্যাস করে নিতে হবে। বিয়ের পর যে শ্বশুরবাড়িটাই মেয়েদের সব। মিষ্টির ভীষণ অভিমান ছিল তার বাবার উপর, তাই আর সে কিছু বলল না। মিষ্টিকে তার ননদ এসে বলল, ভাবি তোমাকে রান্নাঘরে মা ডাকছে, সবাইকে খাবার বেড়ে দিতে হবে। মিষ্টি সেদিকে গেল। মিষ্টিকে হাত টান দিয়ে একটা শক্ত হাত তার রুমের ভেতরে নিয়ে গেল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে দেখলো একটু আগে যার সাথে তার পরিচয় হয়েছে তার একমাত্র দেবর তাকে এভাবে নিয়ে এসেছে। মিষ্টি এবার লজ্জা পেয়ে বলল, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? আমাকে আপনি আপনি করছো কেন? আমি তো তোমার দেবর। আমাকে এভাবে টান দিয়ে নিয়ে আসার কারণ? কেউ দেখলে কি ভাববে? রাফসান বলল, ভাইয়া দেশ ছেড়ে পালিয়েছে, কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। বিষয়টা রাজনৈতিক। কথাটা শুনে মিষ্টির অবাকের সীমা থাকলো না। আমার ভাইয়া আবার ফিরে আসবে, তার সাথে তুমি সংসার করবে, এই আশা করা বোকামি। তার থেকে বরং আমি বলছি আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার হয়ে যাও। মিষ্টি কথাগুলোতে প্রচন্ড স্তম্ভিত হয়ে গেল। মিষ্টি বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছুতেই নিজেকে রাফসানের কাছ থেকে ছাড়াতে পারছে না। রাফসান তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রাফসান এরপরে কি করতে যাচ্ছে? আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।